বিয়ে করতে এসে যখন জানতে পারল পাত্রীর বয়স এখনো 18 হয়নি, তখন মেজর তাহসিন মাহমুদ বিয়েতে নাকচ করে দিল। সে একজন প্রতিরক্ষা বাহিনীর লোক হয়ে কি করে দেশের আইন ভাঙবে? মায়ের তোড়জোড়েই বিয়ের জন্য রাজি হয়েছিল। কাজের চাপে তার হয়তো সময় হয়ে ওঠে না পাত্রী পছন্দ করার, তাই তো সমস্ত দায়িত্ব তার মায়ের ওপরেই দিয়েছিল। মায়ের ওপর তার সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস ছিল। মায়ের পছন্দ তার জন্য উত্তম হবে, কিন্তু তার মা যে কি করে এত বড় একটা ভুল করে ফেললো সেটাই তার মাথায় ঢুকছে না। মেয়েটা নাকি দেখতে শুনতে বেশ সুন্দরী, যদিও সে এখনো দেখেইনি। মায়ের কাছ থেকে শোনা, মায়ের নাকি বেশ পছন্দ হয়েছে, কিন্তু মেইন সমস্যাই তো মেয়ের বয়স 18 হতে প্রায় 1 বছর বাকি। এটা সে কিছুক্ষণ পূর্বে জানতে পেরেছে। যখন কাজী বিয়ে পড়াতে এসেছে তখন তার জানা মাত্রই পুরো এক ঘর লোকের সামনে সে এক বাক্যে বলে দিল সে বাল্যবিবাহ করতে পারবে না। তার এই কথা শোনা মাত্রই ঘরে হট্টগোল শুরু হয়ে গেল। তাহসিনের বাবা তাজউদ্দিন মাহমুদ ছেলের উদ্দেশ্যে বলেন, এসব কি বলছো তুমি? ছেলে মানুষ হচ্ছে নাকি? তাহসিন গমগমে কণ্ঠে বলেন, যা বলছি ঠিক বলছি। আমি এই বিয়ে করতে পারবো না। বাল্য বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। তাজউদ্দিন ছেলেকে বোঝানোর উদ্দেশ্যে বলেন, বুঝার চেষ্টা করো, এই মুহূর্তে বিয়েটা ভাঙলে মেয়েটার মনে ব্যাড ইফেক্ট পড়বে। আশেপাশে মানুষের কুরুচিপূর্ণ কথা শুনে মেয়েটা ডিপ্রেশনে ভুগবে। মেয়েটার বাচ্চা মনে বেশ আঘাত আনবে। নিজের কথা না ভেবে মেয়েটার কথা একটু ভাবো। তাহসিন বলল, হ্যাঁ। মেয়েটার বয়স সবে 17। ওর এখন পড়াশোনা করার বয়স। এত ছোট বয়সে বিয়ে করবে কেন ও? দেখো তাহসিন, হাত উঁচু করে বাবাকে থামতে ইশারা করে বলল, বাবা, আমি এক কথা দুবার বলতে পছন্দ করি না। যখন বলেছি বাল্য বিবাহ আমি করব না, তখন করবই না। তাই শুধু শুধু জোর করো না। ওর কথা শুনে ঘর জুড়ে এক হুলস্থুল কাণ্ড যেন বেঁধে গিয়েছে। পাড়া প্রতিবেশীরা এখনই কানাঘুষো করছে রোদেলার বিয়ে ভেঙে গিয়েছে। এমন সময় তাহসিনের মা নাজমা বেগম তাহসিনের কাছে এসে তাহসিনকে ডেকে বাইরে নিয়ে যায়। বাইরে একটু নিরিবিলি জায়গায় এসে দাঁড়ায়, যেখানে মানুষের কোলাহল নেই। তাহসিন মায়ের কাছে এসে বলল, মা, তুমি জেনে শুনে কেন এখানে আমার বিয়ে ঠিক করলে? ও আমার থেকে কতটা ছোট সে খেয়াল কি তোমার আছে? ওর মাত্র 17 বছর চলছে। আর আমি 29-এর কোঠায়। গুনে গুনে 12 বছরের ছোট একটি মেয়েকে বিয়ে করবো আমি? তাও কিনা যে মেয়ের বিয়ের বয়সটা এখনো হয়নি। নাজমা বেগম ছেলেকে শান্ত কণ্ঠে বলল, দেখো, মেয়েটাকে আমার বেশ মনে ধরেছে। 1 বছরের জন্য আহামরি ক্ষতি হয়ে যাবে না। আর আমি শিওর তুমি মেয়েটাকে একবার দেখলে চোখ ফেরাতে পারবে না তাহসিন। মা, ওর এখন পড়াশোনা করার বয়স, বিয়ে করে সংসার করার বয়স নয়। নাজমা বেগম পেতে রাখা চেয়ারে ছেলেকে বসতে ইশারা করলেন। তাহসিন ধপ করে বসলো। নাজমা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, হ্যাঁ, আমি জানি ওর এখন পড়াশোনা করার বয়স, আর সেজন্যই তো তোমার সাথে বিয়ে দিয়ে নিয়ে যাচ্ছি। রোদেলা তো সবে এসএসসি দিল। রেজাল্ট বের হলে আমাদের ওখানের ভালো দেখে একটা কলেজে ভর্তি করিয়ে দেব। ব্যাস, হয়ে গেল। তাহসিন বিরক্তির শ্বাস ফেলে বলল, উফ মা, পড়াশোনার সাথে বিয়ের কি সম্পর্ক? ও কি বিয়ে ছাড়া পড়াশোনা করতে পারবে না? নাজমা বেগম ছেলের পাশে বসলেন। ছেলের ডান হাতটা বেশ যত্নে নিজের 2 হাতের আঁচলে নিলেন। এরপর বলল, না, পারবে না। কারণ কি জানো তো, মেয়েটার মা নেই। বাবা দ্বিতীয় বিয়ে করে ঘরে সৎ মা এনেছে। সেই মা কিছুতেই সৎ ঘরের সন্তানকে তার কাছে রাখবে না। এই যে এতদিন রোদেলা তার সৎ মায়ের চোখের কাঁটা হয়েছিল, সারাটাক্ষণ মেয়েটাকে গাধার মতো খাটাতো। মেয়েটা যেই না এসএসসি দিল, সেই থেকে সে মেয়েটার বাবাকে বুজুং বাজুং বুঝিয়ে পাত্রের খোঁজ করতে থাকলো। মেয়েকে বিয়ে দিবে। আমিও তোমার জন্য তখন পাত্রী খুঁজি। তো এখানেই আমার একটা বান্ধবী থাকে, সেই ওর ছবি আমাকে দেখায়। এক দেখাতেই মেয়েটার প্রতি মায়া জন্মে যায়। এরপর মেয়েটার সৎ মায়ের কাহিনী যখন শুনলাম, তখন ওর প্রতি বেশ মায়া হয়। আর কিছু না ভেবেই প্রস্তাব রাখি। এখন বাবা, তুমি যদি মেয়েটাকে বিয়ে না করো, বিয়েটা ভেঙে দিয়ে চলে যাও, সেটা মেয়েটার ছোট্ট মনে কতটা প্রভাব ফেলবে সেটা কি ভেবে দেখেছো? আচ্ছা, তুমি না হয় মেয়েটা ছোট বলে বিয়ে করবে না,
কিন্তু মেয়েটার বাবা আর সৎমা তো ঠিকই অন্য কোনো পাত্রের সাথে ওর বিয়ে দিবে। কি দিবে না? এই পর্যায়ে তাহসিন উপর নিচ মাথা নাড়ালো, যার উত্তর হ্যাঁ। নাজমা বেগম ফের বলা শুরু করলেন, সে পাত্র যদি ওকে না পড়ালো কিংবা ওকে ভালো না রাখতে পারলো তখন কি হবে? মেয়েটা কি কখনো সুখ পাবে? কিন্তু আমাদের কাছে থাকলে তো মেয়েটা ভালো থাকতে পারবে। আমি ওকে মেয়ের মতোই আগলে রাখবো। তুমি আমার একমাত্র সন্তান, সেখানে আমার একমাত্র বউয়ের বেশ যত্নআতি আমি করব। ওকে দুঃখ ছুঁতেই দিব না। তাহসিন চুপচাপ মায়ের কথা শুনল, তারপর বলল, কিন্তু মা, পুরো কথা সম্পূর্ণ করতে নিয়েই নাজমা বেগম শুধালেন, কোনো কিন্তু না বাবা, আমি চাই না তোমার জন্য রোদেলার মনে কোনো ব্যাড ইফেক্ট পড়ুক। সে মানুষের কথা শুনুক। তুমি না মায়ের বাধ্য সন্তান? মায়ের এই কথাটা শোনো। রোদেলাকে বিয়ে করে মাকে খুশি করো। মা তোমার কাছে আবদার করেছি, প্লিজ বাবা, আর কোনো ঝামেলা নয়, প্লিজ। মায়ের আবদার কিংবা অনুরোধ তাহসিন ফেলতে পারল না। মাকে যে সে খুব ভালোবাসে, মা এভাবে তার কাছে আবদার করলে সে রাখবে না তা কি করে হয়? বিয়েটা মায়ের ইচ্ছেতেই না হয় করলো। তাহসিনকে রাজি হতে দেখে নাজমা বেগম বেশ প্রসন্ন হলেন। তাহসিনকে নিয়ে তিনি রোদেলার ঘরে যান, যেখানে কাজী সাহেব অপেক্ষা করছিলেন বরের কবুল বলার জন্য। কনে তো সেই কখনই কবুল বলে দিয়েছিল, বরের জন্য দেরি হলো এতক্ষণ। তাহসিন ঘরে ঢোকা মাত্রই কাজী ফের বিয়ে পড়াতে লাগলেন। তাহসিন কবুল বলার পর ঘর জুড়ে আলহামদুলিল্লাহ ধ্বনি মুখরিত হলো। কাবিননামায় সাইন করার পর সকলে মিষ্টি মুখ করলেন। রোদেলার বাবা তাহসিনের বাবার সাথে কোলাকুলি করলেন। সকলের মুখে হাসি, শুধু হাসি নেই ক্যাপ্টেন তাহসিন মাহমুদের মুখে। সে হাস্যহীন চেহারা নিয়ে বসে আছে। সফেদ চাদরে আবৃত টান টান বিছানার ঠিক মাঝে বসে আছে সদ্য বিবাহিতা কিশোরী রোদেলা। তার পরনে এখনো লাল রঙা শাড়ি, বিয়ের ভারী গহনা, মুখে এখনো বিয়ের সাজ। নববধূ সাজেই হাঁটুতে থুতনি ঠেকিয়ে তার স্বামীর জন্য অপেক্ষার প্রহর গুনছে। এখনো সে তার স্বামীকে দেখেনি। বিয়ে করার পর তাহসিনের কি একটা কাজ পড়ে যায়, তার জন্য সে আগেই এসে পড়েছে। আর রোদেলাকে নিয়ে নাজমা বেগম, তাজউদ্দিন মাহমুদ ওনাদের আত্মীয়রা কিছুক্ষণ পরে এসেছেন। বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত 8টার মতো বেজেছে। রোদেলাকে মাহমুদ ভিলার এনে নাজমা বেগম নিজের ঘরে রেখেছেন। এই তো কিছুক্ষণ আগেই তাহসিনের রুমে দিয়ে গিয়েছেন। সে থেকেই নববধূ দুরু দুরু বুকে তার স্বামীর আগমনের অপেক্ষা করছে। শুনেছে তার স্বামী নাকি বেশ মেজাজি, এমনকি বিয়ের আসরেই তো সে পাশের রুম থেকে তার স্বামীর কর্কশ কণ্ঠ শুনেছে। সে থেকেই মেয়েটা গুটিয়ে আছে। এছাড়াও তাদের গ্রামের বড় আপুরা ভাবিরা তাকে বলেছে তার স্বামী ডিফেন্সে চাকরি করে, ওনাদের সামনে বেগ পোহাতে হবে। আরও কত কি বলে মজা লুটেছে। সেসব শুনেই মেয়েটার মনে আরো ভয় জেগে বসেছে। এমনিতেই সে শান্ত ভীতু মানবের অধিকারী। এরপর তো এসব কথা শোনার পর সে লজ্জায়, আড়ষ্টতায়, ভয় সবকিছুতে একদম মিলিয়ে গিয়েছে। 1 ঘন্টার ওপরেই হতে চলল রোদেলা তাহসিনের জন্য অপেক্ষা করছে, অথচ তাহসিন এখনো আসছে না। এদিকে বসে থাকতে থাকতে তার পায়ে ঝিম ধরে যাচ্ছে। এই ভারী সাজে কিশোরীর প্রায় বেহাল দশা। কোনো উপায়ান্তর না পেয়ে বসা থেকে পেট সাইডে মাথা রেখে আধশোয়া হয়ে চোখটা একটু বুঝল। সারাদিনের ক্লান্তিতে চোখে হানা দিল এক রাজ্য ঘুম। চোখ বোঝার কিছুক্ষণের মাঝেই তার চোখে ঘুম নেমে এলো। রাজ্যের ঘুমে তলিয়ে গেল সে। আরও প্রায় 8 ঘন্টা বাদে তাহসিন রুমে এলো। তখন রাত 1টা ছুঁই ছুঁই। ভিড়ানো দরজা ঠেলে রুমে পা রাখলো। এরপর দরজা আটকে দেখলো রুমের আলো জ্বালানো। বিছানায় তাকাতেই দেখলো তার সদ্য বিবাহিতা স্ত্রী বিছানায় হেড সাইডে মাথা ঠেকিয়ে হাত পা গুটিয়ে ঘুমিয়ে আছে। মেয়েটাকে সে এই প্রথম দেখলো। তার মা ভুল কিছু বলেনি। আসলেই মেয়েটার চেহারার আদল মায়াবী। গালগুলো একটু ফোলা ফোলা, চোখের পাপড়িগুলো বড় বড়, চোখা নাক, পাতলা গোলাপি ঠোঁট, গায়ের রং ফর্সা। সৃষ্টিকর্তা যেন মেয়েটার মাঝে অপার সৌন্দর্য ঢেলে দিয়েছেন। এত আদুরে মানবী হয়
তাহসিন এগিয়ে গিয়ে বিছানার কাছে গিয়ে রোদেলার একদম কাছে যেয়ে বসলো। তারপর চুপ করে রোদেলার দিকে অপলক তাকিয়ে রইল কিছুক্ষণ। চোখ ফেরানো যেন দায় হয়ে পড়ল। ওপর মহল থেকে জরুরি কল আসায় সে তখন বিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। এরপর বাসায় এসে ল্যাপটপে জরুরি কিছু ফাইল রেডি করে। তার যে বেশি ছুটিও নেই। আজকের রাত বাদে হাতে আর মাত্র 2 দিন ছুটি আছে। এরপরে আবার চলে যাবে। একে তো কাজের চাপ, দুয়েতে মায়ের জন্য এত ছোট একটা মেয়েকে বিয়ে করতে হয়েছে। দুইটা মিলে তার মেজাজ বেশ চটেছিল। কিন্তু এই যে রুমে এসে ফুলের মতো সুন্দর স্নিগ্ধ জীবন্ত এই ফুলটাকে দেখে যেন এক ঝটকায় তার সকল মেজাজ উবে গিয়ে হৃৎপিণ্ড জুড়ে কেমন একটা ভালো লাগার শিহরণ বয়ে যাচ্ছে। কিছুতেই যেন এই মেয়ের থেকে চোখ সরাতে পারছে না। তাহসিন চোখ বন্ধ করে বার কয়েক জোরে নিঃশ্বাস টেনে ছাড়ল। উঠে যেতে নিবে এমন সময় খেয়াল করলো রোদেলার শাড়ির আঁচলের অনেকখানি অংশ মেঝেতে ঝুলেছে। আঁচলটা ঠিক করার জন্য মেঝে থেকে তুলতে যাবে এমন সময় রোদেলার ঘুম ভেঙে যায়। সে চোখ মেলে আর ঠিক সেই সময় তাহসিন ও রোদেলার দিকে তাকায়। দুজনেরই দৃষ্টি বিনিময় হয়। চোখ খুললেই তার এত কাছাকাছি একটা অচেনা পুরুষকে দেখে রোদেলার বুক ধক করে ওঠে। কে এই পুরুষ? এখানে তার এত কাছে কি করছে? তার স্বামী কোথায়? ভয়ে সে কোন দিক চিন্তা না করে চিৎকার করে উঠতে নেয়। আর তখনই তাহসিন রোদেলার মুখ চেপে ধরে বলল, কুল কুল, ভয় পাচ্ছে কেন? আমি তোমার হাজব্যান্ড তাহসিন মাহমুদ। আমি তোমার হাজবেন্ড। কথাটি শুনে রোদেলা শান্ত হয়ে ড্যাব ড্যাব করে তাহসিনের দিকে তাকিয়ে তাহসিনকে পরোক্ষ করতে থাকে। বলিষ্ঠ শ্যামলা পুরুষটি তার দিকে ঝুঁকে আছে, যার চোখগুলো তীক্ষ্ণ, মুখের আদল কেমন গম্ভীর। চোখা নাক, দাড়িহীন গাল, চুলগুলো একদম ছোট ছোট করে কাটা, চওড়া লম্বা। এই পুরুষের পরনে টি শার্টটা কেমন আটসাট হয়ে গায়ের সাথে লেগে আছে। টি শার্টের ভেতরেও যেন তার চওড়া মেদহীন শরীর উন্মোচন হয়ে আছে। তার হাতের এক একটা পেশি কেমন ফোলা ফেপে আছে। এই মানুষটাই বুঝি তার স্বামী, তার অর্ধাঙ্গ। তাহসিন রোদেলার মুখ থেকে হাত সরিয়ে বিছানা থেকে একটু সরে আসতেই রোদেলার ভ্রূম কাটে। সে লজ্জায় গুটিয়ে যায়। সে কেমন নির্লজ্জের মতো এতক্ষণ তাহসিনের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। সেটা ভাবতেই একরাশ লজ্জা এসে তাকে আড়ষ্টতায় ডুবিয়ে দেয়। ছি ছি, সে এতটা নির্লজ্জ কবে থেকে হলো? কিছুক্ষণ আগে কিনা এই পুরুষটাকে না চিনে পুরো বাড়ি মাথায় তুলে চিৎকার দেওয়া ধরেছিল। সবাই শুনলে কি ভাবতো? সেসব ভেবে আরো গুটিয়ে গেল। রোদেলা শোয়া থেকে উঠে বসে চিবুক গলায় নামিয়ে মাথা নিচু বসে থাকে। তাহসিন হয়তো রোদেলার আড়ষ্টতা বুঝতে পারলো, তাই ওকে কিছুটা সহজ করতে বলল। এখন এত ভারী সাজে কেন? যাও চেঞ্জ করে এসো। রোদেলা মাথা এক পেশে কাত করে সায় দিল। এরপর সে গুটি গুটি পায়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। লাকেজ থেকে পাতলা সুতির হলুদ রাঙা একটা শাড়ি নামালো। তাহসিন একে ওয়াশরুম দেখিয়ে দিল। সে ওয়াশরুমে চলে গেল। রোদেলা ওয়াশরুমে যেতেই তাহসিন বিছানার বাম পাশটা খালি রেখে ডান পাশে যেয়ে তার শরীর এলিয়ে দিল। কপালের ওপর হাত রেখে চুপচাপ শুয়ে থাকলো। কিছু সময় বাদে ওয়াশরুমের দরজা খট করে খোলার শব্দ পেয়েও সে সেদিকে তাকালো না, একইভাবে শুয়ে থাকলো। প্রায় অনেকক্ষণ পরও বিছানায় কারো অস্তিত্ব না পেয়ে কপাল থেকে হাত সরিয়ে তাকালো আর দেখতে পেল হলুদ শাড়ি পরিহিত মায়াবী মুখখানা, যে কিনা বিছানার কাছে ঘেঁষে চুপচাপ দাঁড়িয়ে আছে। তা দেখে তাহসিন শোয়া থেকে উঠে বসলো। হাস্যহীন চেহারায় রোদেলার উদ্দেশ্যে বলল, কি হলো, দাঁড়িয়ে কেন? রোদেলা চুপ করে মাথা নিচু করে পায়ের নখ দিয়ে মেঝে খুঁড়ছে। তাহসিন ফির বলল, এনি প্রবলেম? এক বেড শেয়ার করতে কোনো প্রবলেম হলে বলো, অন্য রুমে যাচ্ছে। রোদেলা বলল। না, মানে সেটা নয়। তাহলে? রোদেলা মিনমিন করে বলল, আসলে আমার অন্ধকারে ঘুমোতে ভয় লাগে, এর উপর নতুন একটা জায়গা, তাই আর কি। তাহসিন বলল, ও এই ব্যাপার, তুমি শুয়ে পড়ো, আমি ডিম লাইট জ্বালিয়ে দিচ্ছি। আসলে ফকফকে আলোতে আমি ঘুমোতে পারি না, তাই লাইট তো আর জ্বালিয়ে রাখা সম্ভব নয়। পুরোপুরি রুম যাতে অন্ধকার না হয় সেজন্য ডিম লাইট জ্বালিয়ে দিচ্ছে। আশা করি আর কোনো সমস্যা হবে না।
রোদেলা একপাশে মাথা নাড়ল। বিছানার এক কোণে সে শুয়ে পড়ল। তাহসিন ঘরের লাইট অফ করে ড্রিম লাইট অন করে দিল, যেটা ঘর পুরোপুরি অন্ধকার হওয়ার হাত থেকে বাঁচালো। তাহসিন বিছানায় পিঠ এলাতে এলাতে বলল। ঘুমিয়ে পড়ো। রোদেলা চুপচাপ শুনল আর ভাবল সে শুধু শুধু ভয় পাচ্ছিল। তার প্রতিবেশী বড় আপুদের কথা শুনে সে শুধু শুধু ভয়ে টইটম্বুর হয়েছিল। যাক, একটুখানি হলেও তো ভয়টা কাটলো। মানুষটা আসলে খুব একটা খারাপ নয়, শুধু মুখটাই কেমন গম্ভীর করে রাখে, একটু হাসেও না। কিন্তু রোদেলার তো আর এরকম মানুষ পছন্দ নয় যাদের মুখে হাসি লেপ্টে থাকে। সেসব মানুষই পছন্দ। যাক, ব্যাপার না। রোদেলা অনেকক্ষণ ধরে এপাশ ওপাশ করতে থাকলো, তবে তার চোখে ঘুম ধরা দিল না। বাড়ির কথা বেশ মনে পড়ছে, বিশেষ করে তার সৎ বোনের কথা। তার মাটা খারাপ হলেও কি হবে, বোনটা ছিল তার ন্যাওটা, তাকে ছাড়া কিচ্ছুটি বুঝতো না। বোনটা বয়স সবে 10। এই বোন আর সে সব একই সাথে ঘুমাতো। সে গল্প শোনাতে শোনাতে বোনকে ঘুম পড়াতো, দুজনই দুজনকে জাপটে ধরে ঘুমাতো। সে অভ্যাসই যে রয়ে গিয়েছে, কাউকে জড়িয়ে না ধরলে তার যে ঘুমই ধরে না। তখন কি করে যেন ঘুমটা চোখে এসে পড়ল। এখন যে আর ঘুমিয়ে আসছে না। পাশেই তার সদ্য বিয়ে করা বর ঘুমাচ্ছে, তার সাথে তো দুটো ভালো করে কথাও হয়নি। এতেই সে কি করে এই পুরুষকে জড়িয়ে ধরবে, ভাবতেই তো লজ্জা লাগে। ওইদিকে বাহিরে অজানা কত পোকা পাখি ডাকছে, তাতেই যেন তার শরীর হিম ধরে যাচ্ছে। রোদেলা মাথা ঘুরিয়ে পাশ ফিরে তাকালো, দেখতে পেল তাসিন শটান হয়ে ঘুমাচ্ছে। রোদেলা আর কিছু ভেবে একটুখানি এগিয়ে তাসিনের বাম হাতের একটা আঙুল তার মুঠোতে পড়ল। তাসিনের আঙুল স্পর্শ করতেই যেন তার মাঝে কেমন একটা অনুভূতি হানা দিল। হৃৎপিণ্ডটা যেন কেঁপে উঠল, হাতটাও তার কেমন থরথর কাঁপছে। সবকিছু দূরে ঠেলে সে চোখ বুজল। তাসিনের আঙুলটা নিজের হাতের মুঠোতে নিয়েই ঘুমানোর চেষ্টা করলো। একটা সময় ঘুমিয়েও পড়ল। তার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ যখন পড়তে থাকলো, তখনই তাসিন চোখ খুলে পাশে তাকালো। সে চোখ বুঝে থাকলেও তার ঘুম তখনও হানা দেয়নি। আর তখনই রোদেলা তার আঙুল মুঠোতে পড়ে সবটাই সে বুঝতে পারলো। রোদেলা লজ্জা পাবে ভেবে সে আর চোখ খুলল না। তবে এই যে মেয়েটা তার আঙুল মুঠোতে পড়ে কি সুন্দর নিশ্চিন্তে ঘুমাচ্ছে, এই বিষয়টা তাসিনের কাছে বেশ লাগলো। সে রোদেলার দিকে তাকালো। ডিম লাইটের হালকা হলুদা ভাব আলোতে রোদেলার মুখটা কি সুন্দর চকচক করছে। হলুদ শাড়িতে মেয়েটাকে বুঝি একটু বেশি সুন্দর লাগছে। তখন তো এক নজর দেখেই যেন নিজের নজর সরানোর দায় হয়ে পড়েছিল। তবুও মেয়েটাকে লজ্জায় ফেলতে চায়নি বলে তাকায়নি। যে ছেলে কাজ ছাড়া অন্য কোনো মেয়েতে তাকানোর সময় অবধি পায় না, সে কিনা এই সপ্তদর্শী কিশোরীতে ঘায়ল হয়ে পড়েছে। আশ্চর্য না? তাহসিন তপ্ত শ্বাস ফেলে বলল, কন্ট্রোল তাসিন মাহমুদ, কন্ট্রোল। নিজেকে সামলাও। এইভাবে বউর দিকে তাকিয়ে থাকলে নিশ্চিত নিজেকে তার মাঝে হারাবে। মাথায় রেখো, তোমাকে সামলানোর মতো বয়স এখনো তোমার বউয়ের হয়নি। ছোট্ট একটা মেয়েকে বিয়ে করেছো তুমি, একটুখানি ধৈর্য তো ধরতেই হবে। আগে তার মনের সঙ্গী হও, পরে না হয় শরীরের সঙ্গী হয়েও।